গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনার সহযোগী পার্টনার অ্যাডভার্টাইজিং এজেন্সি। বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করো। মুখে আমরা যতই বলি না কেন, ভূতুতে আমরা বিশ্বাস করি না। ওসব নাকি আমাদের কুসংস্কার। কিন্তু সেই রকম পরিবেশে গিয়ে পড়লে অতি বড় অবিশ্বাসীরও গাটা ছমছম করে ওঠে, মনে মনে রাম নাম জপ করতে শুরু করে। তার চেয়েও বড় কথা, ভূতে বিশ্বাস করি আর না করি, ভূতের গল্প শুনতে আমরা সকলেই খুব ভালোবাসি। তাই শুরু করছি আজকের উপস্থাপনা, দীপক মাস্যরক রচিত মাঝরাতের বন্ধু। মাঝরাত্রিরে ঘুম ভেঙে কালিদাসবাবু দেখলেন তার জানলার বাইরে একটা সরু শিরিঙ্গে মতো লোক দাঁড়িয়ে। ঘর অন্ধকার, বাইরে জ্যোৎস্নার ম্লান আলো, আর সেই আলোয় যতটুকু বোঝা গেল লোকটা ঢলঢলে জামা পরে জানলার বাইরে থেকে যেন তারই দিকে তাকিয়ে রয়েছে। কালিদাসবাবু চিত হয়ে শুয়েছিলেন। সেই অবস্থাতেই ঘাটটা একটু ঘুরিয়ে আগন্তুককে দেখতে চেষ্টা করলেন। মিনিটখানেক চুপচাপ দাঁড়িয়ে থেকে লোকটা জানলার গরাদ গলে শুরুত করে ঘরের ভেতরে ঢুকে এলো। কালিদাসবাবু এত অবাক হয়ে গেলেন যে তার মুখ দিয়ে আর কোনো কথাই বেরোলো না। পুরনো পৈতৃক বাড়ি, জানলায় গ্রিলের বদলে গরাদ, কিন্তু গরাদের ফাঁক তো এমন নয় যে তা দিয়ে একজন লোক ঢুকে আসতে পারে। অবশ্য তার ঘরে তেমন কোনো মূল্যবান জিনিস নেই, থাকার মধ্যে আছে একগাদা বইপত্র। তিনি আসলে টাউন স্কুলের ইতিহাসের শিক্ষক। বাড়িতে থাকার মধ্যে আছে শুধু এক বিধবা পিসি। অবসর সময়ে সেই পিসিকে নিয়ে আর বইপত্রকে নিয়েই তার সময় কেটে যায়। আগন্তুক তার বইয়ের র্যাকের কাছে গিয়ে মনোযোগ সহকারে বই দেখতে লাগলো এবং তারপর হঠাৎই বলল, কি হলো? আরে বলবেন তো, কি হলো? কালিদাসবাবু আমতা আমতা করে বললেন, কি হলো মানে? আমার ঘরে? সেই কথাই তো বলছি, মাঝরাত্রিরে আপনার ঘরে ঢুকেছি, তাতেই তো আপনার দাঁত কপাটি লাগার কথা। তা না, দিব্যি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। কেন? আপনার কাছে কি এত ভয় পাবার কি আছে? তার কারণ আমি একজন ভূত। এতক্ষণে কালিদাসবাবু লোকটিকে ভালো করে নজর করলেন। ঢলঢলে জামা গায়ে, সেরকমই একটা ঢলঢলে পাজামা, তলা দিয়ে সরু ঠ্যাংগুলো যেন বেরিয়ে আছে, চুলগুলো খাড়া খাড়া, তাগড়ায় একজোড়া গোঁফ, দেখলে কেমন যেন ভূত ভূত মনে হয়। ইয়ে মানে ভূতেরা কি বইটই পড়ে? কি করব, সবই অভ্যাস। মরলেও তো আর অভ্যাস যায় না। তা বটে। তা আপনি আগে কি ছিলেন? আগন্তুক একটা বই হাতে নিয়ে টেবিলের ওপর জুত করে বসলেন। আমি ছিলাম অধ্যাপক, ভালোটিয়া কলেজে ইংরেজি পড়াতাম। কি হয়েছিল আপনার? ওই ব্লাড সুগার, খুব বাজে জিনিস, এখনো আছে জানেন। কালিদাসবাবু বিছানায় উঠে বসলেন। কি বলছেন মশাই? ভূতের আবার ব্লাড সুগার? সব হয়, স্ট্রোক তো প্রায়ই হয়। আমাদের প্রিন্সিপালের তো আবার অ্যালজাইমার হয়েছে, সব ভুলে যাচ্ছেন।
কালিদাসবাবু আবার শুয়ে পড়তে যাচ্ছিলেন, কিন্তু আগন্তুক হাত বাড়িয়ে তাকে আটকে দিল। গলায় হাসি মিশিয়ে বলল, মানে বলছি, আপনি ভয় টয় পাচ্ছেন না তো? ভূতের ঠান্ডা হাত গায়ে লেগে কালিদাসবাবুর গাটা কেমন যেন শিরশির করে উঠল। একটু হাত বুলিয়ে নিয়ে তিনি বললেন, না না, ভালোই লাগছে। এক একজন যা কাণ্ড করে বাবা! কালিদাসবাবু শুনেছিলেন ভূতেরা নাকি খোনা গলায় কথা বলে, কিন্তু এখন দেখা গেল এ তথ্য তো সম্পূর্ণই ভুল। এ তো দেখছি দিব্যের রেওয়াজি গলা। হাতের বইটা উল্টে পাল্টে দেখে নিয়ে আগন্তুক বলল, আচ্ছা, আজ চলি, বইটা নিয়ে গেলাম, পড়ে ফেরত দিয়ে যাব, কেমন? মানে আপনি থাকেন কোথায়? ওই দত্তদের পোড়ো বাড়ির পিছন দিকের একটা ঘরে। ওই ঘরটাই তো একটু ভালো আছে। বলছি, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম সত্য কিঙ্কর দত্ত চৌধুরী। গুড নাইট। আগন্তুক হাত নেড়ে জানলা দিয়ে বেরিয়ে ভুতুরে জ্যোৎস্নায় কেমন যেন মিলিয়ে গেল। পরপর দুটো পিরিয়ড অফ। কালিদাসবাবু টিচার্স রুমে বসে একাই হিপনোটিজমের ওপর একটা বই পড়ছিলেন। তিনি একে নিরীহ মানুষ, তাই অন্য শিক্ষকদের আড্ডার মধ্যে তিনি বিশেষ থাকেন না। অঙ্কের ক্লাস শেষ করে বিজয়বাবু এসে বসলেন ক্লাসরুমে। কালিদাসবাবু প্রমোদ গুনলেন। আসলে বিজয়বাবু লোকটিকে তিনি মোটেই পছন্দ করেন না। স্কুলে শিক্ষকদের মধ্যে অনেকেই তার পেছনে লাগেন, কিন্তু বিজয়বাবু প্রায়শই সেই সীমাটাকে অতিক্রম করে যান। আজ তেমনি উল্টো দিকে মুখোমুখি হয়ে বসেই বললেন, কি পড়ছেন? হিপনোটিজম। বলে কেমন যেন শিয়ালের মতো খ্যাক খ্যাক করে হাসতে লাগলেন। এত হাসির যে কি হলো কালিদাসবাবু সেটাই বুঝতে পারলেন না। বিজয়বাবু হাতে স্কেলটা দিয়ে কালিদাসবাবুকে একটা খোঁচা মেরে মুখটাকে বেঁকিয়ে নিয়ে বললেন, শেষে এইসব ধরবেন নাকি? গোবর্ধনের শখ তো কম নয়। কালিদাসবাবু করুণ চোখে তাকিয়ে রইলেন। একজন বয়স্ক মানুষের কাছ থেকে এই রকমের ব্যবহার সত্যি ভাবা যায় না। কি যে আনন্দ পান লোকটা কে জানে। কালিদাসবাবু ভাবলেন উঠে পড়বেন, কিন্তু হঠাৎ এমন একটা কাণ্ড ঘটল যে তার আর ওঠা হয়ে উঠল না। ডান হাতে স্কেলটাকে নাড়িয়ে হাসছিলেন বিজয়বাবু। হঠাৎ তার হাতে ধরা কাঠের স্কেলটা খটাং করে মাথার ডান দিকে ঠুকে গেল। বেশ জোরে আঘাত। বিজয়বাবু বাঁ হাত দিয়ে মাথার পাশটা ঘষতে লাগলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই আবার খটাং করে স্কেলটা আঘাত করল তার মাথায়। এবার বেশ ঘাবড়েই গেলেন বিজয়বাবু। নিজের হাতের স্কেলটার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর টেবিলের ওপর একটু দূরে সেটিকে রেখে দিয়ে কেমন যেন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইলেন কালিদাসবাবুর দিকে। এরপরে যা ঘটল তা আরও অদ্ভুত। বিজয়বাবুর মাথাটা কে যেন নুয়ে সামনের টেবিলে ঠুকে দিল। বিজয়বাবু মাথা তুলে এপাশ ওপাশ তাকালেন, কিন্তু মাথার ওপর ফ্যান ঘুরছে। কই, চারদিকে কেউ নেই তো। দরজার বাইরে বেয়ারা দশরথকে ছাড়া কাউকেই তো বিশেষ চোখে আসছে না।
কালিদাসবাবু হাঁ করে বিজয়বাবুকেই দেখছিলেন। একটু পরেই বিজয়বাবুর মাথাটা ফের টেবিলে ঠুকে গেল। এবার বিজয়বাবু দস্তুর মতো কাঁদো কাঁদো গলায় বলতে লাগলেন, ওরে বাবারে, কি হচ্ছে সব? কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না বাবারে। আজকাল কালিদাসবাবু বেশ ফুরফুরে মেজাজেই থাকেন। বিজয়বাবু আর ভুলেও তার পেছনে লাগতে যান না। প্রায় মাঝরাত্রিরে অধ্যাপক ভদ্রলোক তার ঘরে আসেন। আজকাল বেশ আলাপ জমে উঠেছে দুজনের মধ্যে। কালিদাসবাবু তার একটা পুরানো মোবাইল ফোন ভদ্রলোককে দিয়েছিলেন। মোবাইল ফোনে ভদ্রলোকের গলাটা কেমন যেন একটু খোনা খোনা শোনায়, ঠিক যেন সত্যি ভূতের মতো। আশা করি আজকের উপস্থাপনা তোমাদের ভালো লেগেছে। আমাদের উপস্থাপনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। মনে রাখবে, তোমাদের এইটুকু প্রচেষ্টাই আমাদের আগামী দিনে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। তাহলে আজকে এখানেই শেষ করলাম। ফেরত আসবো আবার আগামী সপ্তাহে।